প্রথমে মাহবুব আজিজের কাছে। মাহবুব আজিজ, এক ফেসিবাদের বিদায় হয়েছে বলে আমরা বলছি বারবার, 24-এর 5 আগস্টে ফেসিবাদ বিদায় হয়েছে, কিন্তু এখন যে ফেসিবাদ বিদায়ের পর 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার, এরপর একটি নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় এবং বিরোধী দলে জামায়াত সহ 11 দল, সেক্ষেত্রে একে অপর দলকে ফ্যাসিবাদের তকমা দিচ্ছে। আসলে ফ্যাসিবাদ হয়েছে কারা? ধন্যবাদ, শুভেচ্ছা। আচ্ছা, ফ্যাসিবাদ বিষয়টা কি? আমরা যেমন বই পুস্তকে দেখে থাকি, ফ্যাসিবাদ মানে হচ্ছে যে কর্তৃত্ববাদী শাসন এবং অপর পক্ষের কোনো মতামত প্রকাশের সুযোগ থাকে না এবং যে কোনো ধরনের বিরুদ্ধ মতকে জোর করে যারা দাবিয়ে রাখে, এই তো ব্যাপারটা, দমন করে রাখে। তো আমরা এই যে বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট দেখছিলাম, বিশ্বব্যাংকের তথ্য মতে 2010 থেকে পরবর্তী 15 বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে 3% ছিল 15 বছর। এই নির্দিষ্ট 1.5 দশকে চীনের গড় প্রবৃদ্ধি ছিল 7.5%, বাংলাদেশ ও ভারতের 6.24%, সেখানে এই সময়কালে পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল 3.5 ও শ্রীলঙ্কার 3.2। এবং আপনি দেখুন এই গড় প্রবৃদ্ধির সময় যেই দেশগুলোর নাম বারবার এসেছে তার মধ্যে বাংলাদেশ 2-3-এ, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা চীন, এদের পাশাপাশি বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে। কিন্তু তাই বলে কি বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল না? অবশ্যই ছিল, কারণ 3টি নির্বাচন হয়েছে যেন তেনভাবে, আমি ডামি, একা একা, রাতের বেলা, এবং সেখানে বিরোধী দলের নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে তার সমস্ত বন্দোবস্ত আওয়ামী লীগ করেছিল। তাহলে এখন যে ফ্যাসিবাদের কথাটা বলা হচ্ছে, এখন কে কাকে বলছে? জামাত বলছে বিএনপিকে। তো বিএনপি এখন কাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না? বিএনপি তো মাত্র 4 মাসে এসছে, কাজেই এই কথাগুলো অবান্তর। এই কথাগুলো কেন বলা হয়? মূল রাজনীতি যখন অনুপস্থিত থাকে। আচ্ছা, জামাতে ইসলামী কোন কোন জায়গায় বিএনপি থেকে আলাদা? তারা কি সেটা উপস্থাপন করতে পারছে? তাদের নিজস্ব কোনো রাজনৈতিক পরিচয় কি আছে জামাতের? তারা কি ওই ফ্যাসিবাদ বিরোধিতা ছাড়া, ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া তারা নিজেদের কোন লক্ষ্য ও আদর্শ মানুষের সামনে উপস্থাপন করছে? নির্বাচনের আগে আমরা জেনেছি যে তারা নারীর কর্মঘণ্টা কমিয়ে দেবে, 5 ঘন্টা করবে, বাড়িতে থাকতে বলেছে, কিছু টাকা পয়সাও দেবে বলে জানিয়েছিল, শরিয়া আইন তারা করবে না সেটাও জানিয়েছিল, আবার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে বলেছে ইসলামী শাসন ব্যবস্থাও তারা করবে। যদিও গত 40-50 বছর ধরে শুনেছি সৎ মানুষের শাসন চাই, আল্লাহর আইন চাই, সেখান থেকে যে তারা বেরিয়ে আসলো সেটারও সুস্পষ্ট কোনো ঘোষণা কিন্তু তারা দিল না। এখন এক একটা রাজনৈতিক দলের তো নীতি আদর্শ আলাদা আলাদা থাকবে। আমাদের সামনে কি জামাত বা এনসিপির কোনো নীতি আদর্শ আছে? এবং এই প্রশ্নগুলো যখন আমরা করব তখন কিন্তু আমাদেরকে বলা হবে ভারতীয় দোসর। এটাও কিন্তু আরেকটা রাজনৈতিক বক্তব্য। ভারতীয় দোসর বলতে তারা কি বোঝান আমরা জানি না। গত 50 বছর ধরে এই বাংলাদেশে যেই রাজনীতি আমরা দেখছি, একে অপরকে কেউ ভারতীয় দোসর বলে, কেউ কাউকে পাকিস্তানি দোসর বলে, কিন্তু বাংলাদেশের আমরা বাস করছি, বাংলাদেশের জন্য রাজনৈতিক কর্মসূচি আমাদের কি, সেইখানে কিন্তু আমরা খুব বেশি স্পষ্ট কারো অবস্থান দেখছি না। এই যে বাজেট অধিবেশন হচ্ছে, আপনি কি সেখানে জামাতের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে বিএনপিকে সমালোচনা দেখতে পাচ্ছেন? যখন সমালোচনা দেখলাম কোথায়? সংসদে আমরা তো দেখছি যে ভূতা বিবাহ নিয়ে আলোচনা, আমরা তো দেখছি যে কি বলে মেশিনপত্র চাইছেন তারা, কি গরম করার, খাবার গরম করার ওভেন, তারপরে ওয়াশিং মেশিন, এইসব চাচ্ছেন। কোন স্পেসিফিক বাজেটের জায়গাটিতে যেইখানে 600, আপনি দেখুন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে 2024 সালে তাদের 600 কত ছিল, সেটা ছিল আপনার $600 বিলিয়ন মতো ছিল আমাদের এখানে রিজার্ভে। আর বিএনপি যখন ক্ষমতা ছাড়ে 2006 সালে তখন ছিল $72 বিলিয়ন। কাজেই আওয়ামী লীগ যেটাকে প্রমাণ করতে চেয়েছিল যে উন্নয়ন হচ্ছে গণতন্ত্রের বিকল্প, আপনাদের গণতন্ত্রের দরকার নেই, আমরা তো উন্নয়ন দিচ্ছি, এভাবে কিন্তু একটা বুঝ দেবার কথা ছিল এই বিশ্ব ব্যাংকে। হ্যাঁ, 640, এটা আমি বলি আপনাকে, এইটা ছিল এই যে 2006 সালে বিএনপি শাসনামল শেষে প্রায় $72 বিলিয়ন জিডিপি 2024 সালে $450 বিলিয়ন পৌঁছে, এটা বাস্তবতা। ঋণ কত ছিল সেটা ছিল আছে, ঋণও তো থাকবেই আপনি সাথে সাথে, কিন্তু আমি কিন্তু তাতে বলছি না যে আওয়ামী লীগ সুশাসন করেছে। আপনি গণতন্ত্র দেবেন না,
আপনি যতখানি আপনি পদ্মা সেতু দেন কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেন, একটার বিকল্প কিন্তু আরেকটা হতে পারে না। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 17 বার জেলে দেওয়া হয়েছে। যখন এই কথা বলা হয়, আওয়ামী লীগের কর্মীরা বলে কেন, তাকে তো 50 লক্ষ টাকাও দিয়েছিলেন শেখ হাসিনা। 50 লক্ষ টাকা দেওয়া কি 17 বার জেলের সমতুল্য হয়? তার মানে আপনি একটা দিয়ে আরেকটা ধামাচাপা দিতে পারবেন না। আপনি বিরোধী মতকে দমন করেছেন। আপনি বিরোধী দলের যিনি প্রধান নেতা, তাকে 8 বছরের জেল দিয়েছেন, তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন, আবার মহাসচিবকে 17 বার জেল দিয়েছেন। তার মানে কি আপনি চান নাই যে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করুক? এখন যে বিএনপি, সে তো আর সরকারি ছিল না, সরকারি ছিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারও কিন্তু চায়নি যে দেশের একটি বড় দল রাজনীতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। তাদের যে মনোনীত জামাত এনসিপি, তাদের এই দলটাকেই তারা সরকারে বসিয়ে দিতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি। 3 থেকে 6% ভোট, তারা 36% ভোটে তৈরি করে দিয়ে গেছে। এবং তাদের যে প্রস্তুতি, ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদ ফিরিয়ে আনছে বিএনপি, এইটা শুধুমাত্র রাজনৈতিক কথোপকথন, কারণ তাদের নিজস্ব কোনো আদর্শ নেই রাজনীতি। আমি একটু আসবো আপনার কাছে পরে। যদি আল মামুন রাসেল এভাবে যদি বলি, মাহবাজ ভাই যেটা বললেন, জামায়াতের নিজস্ব রাজনৈতিক কোনো পরিচয় নেই বা পরিচয় আছে বলে তিনি আছে কিনা সন্দেহ করছেন, কিন্তু তারাই আবার একজনকে ফ্যাসিবাদ বলছেন। প্রথম কথা হচ্ছে, আমরা আদর্শ বলতে কি বুঝি? আমরা রাজনৈতিক আদর্শ বলতেই ধরেন এতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা বিরোধী দল বলতে যেটা বুঝতাম, আমরা বিরোধী দল বলতে বুঝতাম বিরোধী দলের কাজ হবে হরতাল ডাকা, বিরোধী দলের কাজ হচ্ছে অবরোধ ডাকা, বিরোধী দলের কাজ হচ্ছে কোনো মানে সমালোচনার জন্য সমালোচনা করা, বিরোধী দল কোনো গঠনমূলক সমালোচনা না। আমরা এতদিন পর্যন্ত বিরোধী দল বলতে এটা বুঝতাম। কিন্তু হঠাৎ করে একটা ভিন্ন বিরোধী দল পেয়ে, ওই একটা এলাকা, আমি একটা গল্প আপনার সাথে শেয়ার করি। একটা এলাকায় সহমত বিরোধী দল, একটা এলাকায় একটা মানে ঘি বিক্রি করতে এক ভদ্রলোক, ও ভদ্রলোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার ছেলে ঘি বিক্রি করা শুরু করছে। তার ছেলে দেখে যে এই ঘিটা 2 নম্বর ঘি, তো সে কী করছে, 1 নম্বর ঘি বিক্রি করা শুরু করছে। পরে দেখা যায় এই ঘিটা খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে। এটা সবাই অসুস্থ হওয়ার পর সবাই এলাকাবাসী এসে তাকে ধরলো, এই বেটা তোর বাবা তো ভালো ঘি বিক্রি করতো, তুই কী বিক্রি করলি, আমরা তো অসুস্থ হয়ে গেলাম। পরে সে বলে, আমি তো ভালো, আমার বাবা খারাপ ঘি বিক্রি করতো, এই জন্য আমি তোমাদের কল্যাণের দিকে তাকাই, আমার বাবার জন্য তার মাগফিরাত কামনা হয়, এই জন্য আমি ভালো ঘি বিক্রি করলাম, এখন তোমরা অসুস্থ হয়ে গেলা। তার মানে আমরা এতদিন পর্যন্ত বিরোধী দলে যে পচা ঘি খেতে খেতে অভ্যস্ত, ভালো ঘি হলে এখন আর আমাদের ভালো লাগবে না। কারণ আমরা এতদিন দেখতাম যে বিরোধী দল কাজ হবে, সে হরতাল ডাকবে, অবরোধ ডাকবে। শেখ হাসিনা 91 ক্ষমতা আসার পরে বলছে একদিনও শান্তি থাকতে দিবে না। গণ অভ্যুত্থানের পরে তো দুইবারই বিএনপি ক্ষমতা আসছে। একবার বিরোধী দল হয়েছে আওয়ামী লীগ, আরেকবার বিরোধী দল হয়েছে জামাত এনসিপি। এখন শেখ হাসিনা প্রথম দিনে বলে দিয়েছে একদিনও শান্তি থাকতে দিবে না, 285 দিন হরতাল দিয়েছিল। আমরা তো ওই বিরোধী দল অভ্যস্ত। হরতাল মিছিল হবে, 2 পক্ষ সংঘর্ষ হবে, মারা যাবে একজন, 2 পক্ষ থেকে মারা যাবে। এক পক্ষ, যেমন এই যে গাইবান্ধায় শিবিরের একজনকে ইউনিয়ন সভাপতিকে মেরে ফেললো কুপিয়ে, তাহলে পরের দিন হরতাল থাকার দরকার ছিল। 3 দিন অবরোধ, গাড়িতে আগুন জ্বালাইতে হবে, মানুষের জীবন মাল সব কিছু ধ্বংস করে দিতে হবে। এই যে আমরা অভ্যস্ততা, এখন আমরা এই অভ্যস্ততাকে বের হইতে পারি নাই। এবং জামাত এনসিপি এমন একটা জিনিস মানুষকে দেখাচ্ছে, শুধু বিরোধিতা আমরা করব গঠনমূলক কাজে, সব জায়গায় শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করব না। আমরা প্রধানমন্ত্রী আজকে চায়না মালয়েশিয়া গিয়ে যে সম্মান পাচ্ছে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আবার আমাদের যে কূটনীতিক যে দুর্বলতাগুলো আছে, আমাদের একজন মন্ত্রী মানের একজন উপদেষ্টা গিয়ে যখন ভারতে যখন গিয়ে অপমানিত হয়, এখানে যে আমাদের কূটনীতিক যে দুর্বলতা, সেটাকে নিয়ে অ্যাড্রেস করতে হবে। কারণ একজন মন্ত্রী পদমর্যাদায় উনি কেন 3 মাসের মাথায় এখনো পর্যন্ত জেনারেল পাসপোর্ট বহন করবে? উনি কেন এই যে প্রোটোকলটা মেনটেন করবে না? এই যে উনি যে অপমানিত হলো, তাহলে এটা কি আমাদের দেশ অপমানিত হলো নাকি ব্যক্তি অপমানিত হলো? দেশ অপমানিত হয়েছে। তার মানে যখন আমরা দেশের স্বার্থে আসবো, সবাই এক হয়ে যাব। যখন আমরা দেশের স্বার্থে আসবো, এক হয়ে যাব। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না। এই যে জামাত এনসিপি আমাদেরকে দেখাচ্ছে যে আমরা জামাত বা এনসিপি তারা বাজেট নিয়ে কোনো সমালোচনা করছে। এই তো সমস্যা, তো এইটা এখানে সাংবাদিকদের কাজ কি? ধরেন আমরা বলা হয় তাকে সকল তথ্য হয় না। যখন কোনো সাংবাদিক এই তথ্যটাকে নিয়ে তথ্য বানায়, তখন এটা তথ্য হয়। আর না হলে সকল তথ্যটা কিন্তু আসে না। মুক্তিযুদ্ধের সময় অনেক ঘটনা ঘটেছে, সব ঘটনা কিন্তু আসে নাই। সাংবাদিকরা যেটা মনে করেছে এটা আনা দরকার, ততটুকু আসছে। আজকে বাজেটের অধিবেশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সাংবাদিকরা যতটুকু নিয়ে আসছে, সাংবাদিকরা আমরা নেগেটিভ পাবলিসিটি, দ্য ওয়ান কাইন্ড অফ পাবলিসিটি, নেগেটিভ যতগুলো আছে
এগুলো নিয়ে বেশি করছে। এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো ছাড়া, ওয়াশিং মেশিনের কথা ছাড়া, তারপর হচ্ছে আপনার ওই এই গাড়ি চাওয়া ছাড়া আর কিছুই সংশোধন হচ্ছে না। কিন্তু বেসিক্যালি আমরা তো হচ্ছে শুধুমাত্র ছোটোখাটো ভিডিও দেখতে অভ্যস্ত, আমরা কিন্তু পুরো সেশনটা দেখি না। আমিও দেখি না, আমার মনে হয় মাহবুব ভাই দেখার সময় পায় না, আপনিও দেখেন না। আমরা দেখি কি, ওই আমরা ফেসবুকে স্ক্রল করতে গিয়ে এক দুইটা সামনে আসে যেগুলো ভাইরাল, এগুলো ভাইরাল হবে কোনগুলা? আপনি গঠনমূলক কোনো কিছু এগুলো ভাইরাল হয় না। ভাইরাল হয় কোনগুলা? যেগুলো আপনার স্লিপ অফ টাং, কোনো শব্দ বের হয়ে গেছে, আপনি বাপ দাদা মুক্তিযোদ্ধা বলতে গিয়ে বাবাকে বলে ফেললেন, এই জিনিসগুলো ভাইরাল হয়। এই জিনিসগুলো ভাইরাল হয়। কালকে একজন বিএনপির একজন সংরক্ষিত আসনের মহিলা এমপি বলতেছে যে আমাকে 2 মিনিট দিলে, মানে যে কথাগুলো নেগেটিভ কথাগুলো, এগুলো তো ভাইরাল হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছে, এগুলো ভাইরাল হয়েছে। তার মানে কি উনি কি প্রাথমিক বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় পার্থক্য কি জানে না? অবশ্যই জানে, কিন্তু ভাইরাল হলো কেন? ওই যে স্লিপ অফ টাং মুখ থেকে বের হয়ে গেছে, এটাই ভাইরাল হবে। এখন কত হচ্ছে, বাজেট নিয়ে তো ব্যাপক আলোচনা হচ্ছে, কারণ সব আলোচনা তো মিডিয়া আসছে না। পুরো ভিডিওতে আমরা তো ভিডিও অভ্যস্ত না, আমরা 4-5 সেকেন্ড অভ্যস্ত। এই জন্য আমরা দেখি না। আমার মনে হয় যে বাজেট নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তাহলে জামাতের পক্ষ থেকে কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ বলা হচ্ছে কেন? কেন বলবে না? কর্তৃত্ববাদ মানে কি? কর্তৃত্ব মানে এক কেন্দ্রিক, এক ব্যক্তি কেন্দ্রিক সব কিছু হওয়া। আমরা এর আগে সংসদে দেখতাম কোন বক্তব্য 5 মিনিট বক্তব্য দিলে 4 মিনিট পর্যন্ত শুধুমাত্র দলীয় পদলেহন, দলীয় এই যে বঙ্গবন্ধু জাতির জনক, এটা সেটা বলে বহু ধরনের করে তারপর 1 মিনিট কথা বলতো। আর এখন আপনি সংসদে দেখবেন 5 মিনিট সময় দেয়। কালকে আপনি স্পিকার বললো না যে আপনি তো 5 মিনিট কথা বললেন, আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বললেন না, তাহলে আমাকে 2 মিনিট সময় দেন। তার মানে 5 মিনিট শুধু জিয়াউর রহমান সাহেবকে নিয়ে, খালেদা বেগম জিয়াকে নিয়ে মানে এই যে সুনাম। তো তার মানে কি, এই যে মানে এক ব্যক্তি কেন্দ্রিক বিষয়গুলো, আচ্ছা শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট কেন বলেছিলাম? পরিবারতন্ত্রের কারণে, পরিবারতন্ত্রকে বেশি হাইলাইট করেছে। আমরা কি এখন কি সেটা দেখি না? আগে দেখতাম সব কিছু গোপালগঞ্জ কেন্দ্রিক হতো, আর এখন আমরা দেখতে সব কিছু বগুড়া কেন্দ্রিক হয়। 135 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে একটা জেলাতে, 6টা জেলার সমান। একটা উপজেলা শিবগঞ্জে, বগুড়া একটা শিবগঞ্জে, সেখানে 75 কোটি টাকা বাজেট হয়েছে, প্রায় 20টা উপজেলার সমান। মানে গোপালগঞ্জ আর শিবগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শিব চলে আসছে। তার মানে কি, এই যে আগে এখন আপনি বলতে পারেন যে এতদিন পর্যন্ত 17-18 বছর বগুড়া করে বাজেট পায় নাই, এই জন্য বগুড়াকে এখন দেওয়া হচ্ছে। বাংলাদেশে আর কোনো জেলা ছিল না তারা বাজেট পায় না? সাতক্ষীরা তো কোনো বাজেট পায় নাই, গাইবান্ধার মতো এলাকায় যান, তারাও তো কোনো বাজেট পায় না, মেনশনেবল বাজেট পায় না। কিন্তু আপনি কেন সব জায়গায় 100টা উপজেলা আছে যার মধ্যে কোনো বাজেট বরাদ্দ হয়? আমার হচ্ছে শেষ করে আমি সেক্ষেত্রে জামাত যদি বিএনপিকে ফ্যাসিবাদ বলে, আবার ভেতরে ভেতরে আম দিয়ে আবার সম্পর্ক তৈরি করে, বিষয়টা কেমন? না, এটা একটা, আপনি যখন আপনাকে গঠনমূলক সমালোচনা কি, আপনাকে বিরোধী দলের কাজটা কি? আচ্ছা, বিরোধী দল তো নামটা কি? সমর্থনযোগ্য দল না তো, বিরোধী দল। তাকে কাজ হবে সরকারের নেগেটিভ জিনিসগুলোকে বিরোধিতা করতে হবে, এই জন্য তাকে নাম দিয়েছে বিরোধী দল। এখন আপনি বিরোধী দল, আপনি যখন গঠনমূলক সমালোচনা করবেন, তার মানে কি আপনি তাকে মেহমানদারি করতে পারবেন না? আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমি মাহবুব ভাইয়ের 72টা বক্তব্য আমি কাউন্টার দিব, উনি আমার বক্তব্য কাউন্টার দিবে, তার মানে কি ওনার সাথে কি আমি বসে কি চা খেতে পারবো? ধন্যবাদ, উত্তর পেয়েছি। মাহবুব আজিজ, এই বিষয়ে আপনার কোনো কথা বলার আছে কিনা? যদি না থাকে আমি ভারতের যে পর্যটন ভিসা, সে বিষয় নিয়ে একটু প্রশ্ন করতে চাই। এই বিষয়ে একটু কথা বলে নেই। দেখুন যে এখন লাইভ সম্প্রচার হয় সংসদের সারাদিন, এবং জামাতের একখানা বিখ্যাত বট বাহিনী আছে, তারা যা নয় তাই ভিডিও প্রচার করে, কিন্তু তারা সংসদের কোনো বক্তব্য তারা প্রচার করতে পারে না। আসলে সংসদে কথা বলতে হবে তো, বাজেট নিয়ে তারা কোন কথাটি বলেছে, যেটা তাদের বট বাহিনীও প্রচার করতে পারলো না, এবং এই সংসদে যে লাইভ সম্প্রচার হয় সেখান থেকেও তারা কোনো ক্লিপিংও তৈরি করতে পারলো না। আসলে ব্যাপারটা হয়েছে কি, বসতে দিলে শুতে চায় বলে একটা বাংলা প্রবাদ আছে। জামাতের তো আসলে ধারণাই ছিল না যে বাংলাদেশের যে জন্মের বিরোধিতাকারী যে রাজনৈতিক দল, সে এইভাবে প্রধান বিরোধী দলের আসনে বসে যাবে মুফতে। এবং এই যে একটা ফাঁকা মাঠে গোল দিয়ে অনেকটা বসানো হয়েছে, যেমনটি ফ্রিডম পার্টিকে বসিয়েছিল জাতীয় পার্টি, যেমনটি জাতীয় পার্টিকে বসিয়েছিল আওয়ামী লীগ, একটা বিরোধী দল লাগে, তেমনটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিরূপ হিসেবে জামাত এবং এনসিপিকে বসিয়ে জামাতের ভোটগুলো বিএনপি দিয়েছে বা অন্য কেউ দিয়েছে না। ভোটের ব্যাপারটা হচ্ছে কি, এখন ধরুন একটা বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, সেখানে ব্রাজিল আর আর্জেন্টিনাকে আপনি খেলতেই দিলেন না, আপনি ফ্রান্স আর পর্তুগালকে বলছেন তোমরা খেলো। এই তোমরা খেলার মধ্যে ফার্স্ট 2 জন, বাবা আমি সেকেন্ড হয়েছি, বাহ খুব সুন্দর, তো কজন ছাত্র ছিল? 2 জন। ফুটবল খেলা আর ভোটের নির্বাচন ব্যাপারটা তো তাই হয়ে যাচ্ছে। আপনি 2 জন, এই সিলমার কাকে, আপনি তো কোনো বিকল্প রাখছেন না।
এবং অনেকেই তো সেখানে নির্বাচনে জানে, এটা তো একটা অন্ধেও বোঝে যে আপনি যখন মূল প্রতিদ্বন্দ্বীদেরকে বাইরে রাখবেন একজনকে, তখন বিষয়টা কি দাঁড়াচ্ছে। এবং আপনি 4 থেকে 7% ভোট 36% হয় কি করে? এটা কি কোনো তামাশা? আপনি দেখুন যে এই যে আপনি জামাতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তারা জিতে তাদের তাদের উপর যে উপাচার্যটা কোথায়? যারা জিতিয়েছিলেন কাউকেই তো অবশ্যই কারচুপি হয়েছে, নইলে তো থাকতো উপাচার্য। আপনি দেখুন যদি জামাতের সেই যোগ্যতা থাকতো তাহলে এত বড় একটা বাজেট উপস্থাপিত হলো, সেই জায়গায় ধরে ধরে তো আলোচনা হবে কোন জায়গায় কত বরাদ্দ হচ্ছে। আমরা কেন এরকম তারা ছায়া বাজেট দিয়েছে তো বাইরে, সেটা তো এনসিপিও দিয়েছে। ছায়া বাজেট দেবার এক কথা, আরেকটা ব্যাপার আপনি শুনুন যে রাজনৈতিক দলের বিরোধিতা মানে বিরোধিতা করতে হবে, এটা কোনো কথা হলো? তার একটা অবস্থান থাকবে না যে আমি শিক্ষা নিয়েই ভাবি, আমি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমাদের এই ভাবনা, আমাদের রাজনৈতিক মতবাদ এই। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি দেখুন বিএনপি এবং জামাতের মধ্যে কি মিল। বিএনপির শিক্ষামন্ত্রী পাকিস্তানে উচ্চশিক্ষা নিয়ে মুগ্ধ, যে আমাদের প্রবৃত্তি 6.24 আর তাদের হচ্ছে 3.5। আমরা উচ্চশিক্ষার জন্য পাকিস্তানের কাছে চলে যাচ্ছি, কারণ কি? ওই যে পিয়ারের পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্ক। এবং এই জায়গাতেই কিন্তু জামাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং একটু উপরে, তো তাতে কি আমাদের তো তাদের চেয়ে গড় আয় তো আয় বেড়ে গেছে ডাবল। সেটা র্যাঙ্কিংটা কি কারণে নাই সেই জায়গায় আপনি আসুন। সেখানে পাকিস্তানে যেতে হবে না, তাহলে 70 বছরে কখনই গণতন্ত্র আসেনি, কোনো সরকার 5 বছর পার করতে পারেনি, সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আমরা কি সেই রকম জায়গায় পৌঁছতে চাচ্ছি কিনা? আপনি দেখুন সঙ্গীত শিক্ষক এই যে বাতিল করার যে জামাতের যে আবদার, সেটাতে কিন্তু সরকার রাজি হয়ে গেছে। এবং সেই যে আপনার এই পদ্ধতিগুলো, এইটা কি আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে আমরা যেটা জানি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তার সাথে মেলে, নাকি জামাত হয়ে যাচ্ছে বিএনপি? কাজে আপনি যেটা বললেন যে এটা আমরা মামুদের গণতন্ত্র অথবা প্রীতি সম্মিলনী, সংসদটা তো সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আপনি আম দিয়ে পরস্পরের সাথে আমরা যেমন এখন তর্ক করছি, চা খাবো, সেটা এক কথা। আর যদি দেখা যায় যে আমি কিছু রেডি করে আসলাম তর্ক, উনি বললেন এই যুক্তিটা দেন, আমার পক্ষে দিলে ভালো হয়, আপনি ওটা দিয়ে আমার পক্ষে দিলে ভালো হয়, এই যে আপনার ম্যাচ ফিক্সিং, এই ম্যাচ ফিক্সিং কিন্তু গণতন্ত্রের জন্য তার কথা হচ্ছে তর্কের খাতিরে তর্ক ঠিকই আছে, বাট সম্পর্ক সেটাও আসলে এক ধরনের তাওয়া গরম করা তর্ক, যে আমরা তাওয়াটা গরম রাখি যাতে বিরোধী দল এসে অন্যরা ঢুকে না যায়। কারণ আমরা তো স্পষ্ট একটা মতবাদগত পার্থক্য দেখব। বিএনপি জামাত এনসিপির মধ্যে আমাদের এই সুস্পষ্ট পার্থক্যগুলো, বিএনপি তো তাদের নিজস্ব আদর্শ এবং তাদের ম্যানিফেস্টো দিয়েছে, এবং তাদের আদর্শ জাতীয়তাবাদী আদর্শের সাথেও আমরা পরিচিত কম বেশি, তাদের সংস্কার প্রস্তাবও আমরা জানি। কিন্তু এনসিপি নতুন রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক দর্শনের সাথে আমরা এখনো পরিচিত নাই। আর জামাতের যেই দর্শন ছিল তা সময়ের বিবর্তনে নাই হয়ে গেছে। ব্যারিস্টার আল মামুন রাসেল, আজকে ভারতীয় হাই কমিশনার ঢাকায় নিহত তিনি ঘোষণা দিয়েছেন 28 জুন থেকে, অর্থাৎ প্রায় 2 বছর পর বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা, পর্যটন ভিসা চালু করা হচ্ছে। সেক্ষেত্রে এই যে পর্যটন ভিসা বন্ধ রাখলো ভারত, নিশ্চয়ই তাদের অর্থনৈতিকভাবে নিশ্চয়ই ক্ষতি হয়েছে। এতে পর্যটন ভিসা চালু করাই কি মনে হয় আপনার আসলে ভারত সরকারের মধ্যে কোনো বোধোদয় হয়েছে? জি, আমি আপনার বিষয়টা আসছি, তার আগে কয়েকটা বিষয় মাহবুবের কয়েকটা বিষয় আমি নিয়ে এসে তারপর আসছি। দেখেন, মাহবুব বলেছিলেন যে এই ছাত্র সংসদে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো উপাচার্যরা নাকি জয়ী করেছে। আচ্ছা, উপাচার্যরা যদি জয়ী করতে পারে, তাহলে ইউনূস সরকারকেও তো, ইউনূস সাহেবকেও তো সবাই বলেছে জামাতের রোকন, তা ইউনূস সাহেব কেন জাতীয় নির্বাচনে জামাতকে জিতাতে পারেন নাই? বলছে 4% থেকে 36% না, জিতাতে পারেন নাই কেন? আপনার ছাত্র সংসদে তো সেখানে 5% যদি হিসাব করেন, তো ছাত্র সংসদে তো শিবিরকে কাছাকাছি রাখা দরকার ছিল, 30% রাখা দরকার ছিল, আর সবগুলো পুরো প্যানেল দেওয়া দরকার ছিল ছাত্র দলকে, কিন্তু সেটা করতে পারেন না কেন? আচ্ছা, ধরলেন আপনি উপাচার্যরা জিতিয়েছে, জাহাঙ্গীরনগরের যে ভিসি তিনি তো বর্তমানে এখনো বলবৎ আছেন, বিএনপির শিক্ষক পরিষদের সদস্য, এখনো বলবৎ, উনি কেন জিতাতে পারেন নাই? মানে আপনি তো শুধু বললার জন্য বললে হবে না তো ভাই, আপনাকে তো যুক্তিতে আসতে হবে। আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলো তো ছাত্ররা যেভাবে গ্রহণ করে নিয়েছে, স্বতঃস্ফূর্ত সব কিছু সবাই দৃশ্যমান ছিল এটা। কারণ যদি এমন কারচুপি হইতো উপাচার্যরা করতো, তাহলে পরের দিনে ছাত্রদল নেমে যেত উপাচার্যকে পদত্যাগ করানোর জন্য, তাহলে নিজের উপাচার্যরা পদত্যাগ হয়ে যেত। তো এগুলো বললে তো হবে না, আপনাকে তো এটার যুক্তিতে আসতে হবে যে ছাত্র সংসদগুলো করেছে। তারপরে দেখেন, আপনি এই বললো যে উনি একটা ভালো দলকে খেলতে দিল না, কে? ধরেন আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে খেলতে দিলেন না, উনি খেলতে দিলেন না, নাকি না খেলে পালিয়ে গেলেন?
উনি তো না খেলে পালিয়ে গেলেন। উনি এতদিন পর্যন্ত 3টা ট্রাম কাউকে খেলতে দেন নাই। যখনই আবার সবাই মিলে তাকে ধরেছে, উনি কি করলেন? বিমান যোগে পালিয়ে গেলেন। তো আপনি যে বিমান যোগে পালিয়ে গেলেন, তাকে আপনি আবার খেলার সুযোগটা কিভাবে দিবেন? আগে তো আপনাকে নিজে তো খেলার জন্য আপনাকে হইতে হবে। পৃথিবীতে কোনো দেশে পালিয়ে যাওয়ার পরে, আপনি নেপালে দেখেন অভ্যুত্থান হয়েছে, আপনি তিউনিসে অভ্যুত্থান হয়েছে, যারা পালিয়ে গিয়েছে এরা পরের বার সাথে সাথে ইলেকশন করবে। এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি যাদের জীবন গিয়েছে তাদের সাথে আপনি বেইমানি করছেন, তাদের রক্তের সাথে আপনি খেলছেন। সুযোগ নেই তো, আপনি পালিয়ে গেলেন। আপনি কেন 3টা ট্রাম, আপনার যদি এত ভোট থাকে 3টা ট্রাম স্বচ্ছ ইলেকশনটা দিতেন। আপনি তো স্বচ্ছ ইলেকশনটা 3টা দাম দেন নাই। আপনার যদি সাহস থাকতো যে আমার জনগণ, আমার ম্যান্ডেট, জনগণে আমার ভোটার, তাহলে তো আপনি ভোটের অধিকার নষ্ট করতেন না। আমি নিজে ভোট দিতে পারি না কোনোদিন, আমি এবারে শুধু ভোট দিতে পারছি, তার আগে ভোটই দিতে পারি নাই। এবং লক্ষ লক্ষ তরুণ আছে তারা ভোট দিতে পারে। এবার আসেন যে ভারতের বিষয়। ভারত এতদিন পর্যন্ত কেন ভিসাটা বন্ধ করলো? কারণ তার পছন্দের লোকটা এই যে সিংহাসন থেকে চলে গেলেন। এই জন্য ভারতের সাথে আমাদের কি হয়েছে? 5 আগস্টের পরে ভারতের সাথে আমাদের যুদ্ধ হয়েছে? ভারতের কোনো কিছুতে আমরা আঘাত করেছি? কিছুই তো করি নাই। বরং যিনি আমাদের ছাত্র জনতার রক্ত নিয়েছে তিনি পালিয়ে গেলেন। এখন ভারত কি করলেন? আমাদের ভিসা বন্ধ করে দিলেন। ভাই, আমরা তো ভারত বিদ্রোহ করি না ভারতের বিরুদ্ধে, তাহলে ভারত কেন আমাদের ভিসাটা বন্ধ করে দিল? আমাদের এখন নতুন সরকার আসার পরে বলে সরকারটা ভালো হবে, নতুন সরকারের একটা উপদেষ্টার একজন মন্ত্রী মানের একজন ব্যক্তি গিয়েছেন, তাকে আপনি প্রোটোকল না দিয়ে তাকে আপনি আটকে রাখলেন, তিনি ক্ষুব্ধ হয়ে চলে আসলেন। তাহলে আপনি যদি মনে করেন ভারতের মূল সমস্যা হচ্ছে কি, যে আপনি রাডার ব্যবস্থা দেখেন, স্বাধীনতার পরবর্তীতে আমাদের রাডার ব্যবস্থা সব কিছু ছিল যে ফিটা $500 করে একটা বিমানে যে ফিটা, এই ফিটা রেজিস্ট্রেশন করতো দিল্লিতে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে এটা আমাদের বাংলাদেশীকরণ করেছে, এটাই ভারতের গায়ে লেগেছে, এটাই ভারতের গায়ে লেগেছে। তো সুতরাং এখনো যে শুধু ভিসাটা চালু করেছে উপরস্থ কূটনীতি দেখানোর জন্য, আমার মনে হয় না তার ভিতরে যে পাথর আছে। কারণ আমাদের সাথে তাদের একটা প্রত্যাবর্তন চুক্তি আছে, চুক্তির আলোকে কোনো এই অ্যাকিউজড যদি তাদের এখানে থাকে তাহলে তারা আমরা প্রত্যাবর্তন করার কথা। কিন্তু একটা হত্যা মামলার আসামি যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা রেখে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্য আমাদের সাথে সম্পর্ক বিল্ড আপ। অসংখ্য ধন্যবাদ মাহবুব আজিজ। আপনাকেও সে একই প্রশ্ন। আসলে আমাদের সাথে তো ভারতের কোনো, উনিই বলছেন যে আমিও বলছি, ভারতের সাথে আমাদের কোনো আসলে কোনো ধরনের যুদ্ধ বা কোনো কিছু হয়নি। কিন্তু 24 আগস্টের পরেই কেন পর্যটন ভিসা বন্ধ করে দিল? এটা কি কোনো ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ছিল কিনা ভারতের? কারণ প্রথম আমি যদি যে তথ্য বলছে, পর্যটন ও চিকিৎসা খাতে প্রতি বছর বাংলাদেশের কাছ থেকে আয় করতো $3 বিলিয়ন। শুধু পর্যটন খাতে বছরে ক্ষতি হয়েছে 5,000 কোটি রুপি ভারতের। জি দেখুন, এইটা বলবার আগে আমি ছোট্ট করে দুটো লাইন বলে নিই যে জাহাঙ্গীরনগরের নির্বাচনে একজন শিক্ষিকা মারা গিয়েছিলেন। ভোটের যে অসাধারণ গণতান্ত্রিক ভোট হচ্ছিল, তো তিনি নিহতই হয়েছিলেন। কাজেই এই বিষয়গুলো নিয়ে জাহাঙ্গীরনগরের শিক্ষকদের মধ্যেও অনেক প্রতিক্রিয়া আছে, ছাত্রদের মধ্যে অনেক প্রতিক্রিয়া আছে। আর 3 টার্মের যে কথাটি উনি বললেন, আওয়ামী লীগের এই 3 টার্মের কেউ সমর্থন করেনি বলেই 24 গণ অভ্যুত্থানে সবাই মানুষ নেমেছিল। এবং এই 24 গণ অভ্যুত্থান কোনো সাম্প্রদায়িক দলের কৃতিত্ব নয়, তারা তো উড়ে এসে পরে জুড়ে বসেছে। এই কথাগুলো যদি তারা 24 জুলাই আগস্টে বলতো যে এই বঙ্গবন্ধু ভারতের চর আর এই সমস্ত অসাম্প্রদায়িক কথাবার্তা, এই আন্দোলনই হয় না। কাজেই তখনকার আন্দোলন পরবর্তীতে জামাত এনসিপি আত্মসাৎ করবার চেষ্টা করেছে, সকল কৃতিত্ব তারা নেবার চেষ্টা করেছে। এই আন্দোলন সারা দেশের সকল দল মত নির্বিশেষে, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকল মানুষের আন্দোলন। এবং সেই জায়গায় নেতৃত্বে আসার কারণে তাদের কৃতিত্ব দিবেন না? কারা নেতৃত্ব ছিল? নেতৃত্ব ছিল এনসিপি, তো পরে হয়েছে। এইখানে কোনো নেতৃত্ব ছিল না, এখানে সকল মানুষ ছিল। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে গান ছিল, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির ও সোপানতলে। এই গান কি জামাতের গান? তাহলে এই নিয়ে তর্ক করা একদম অর্থহীন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই আওয়ামী লীগ যা করেছে তাকেও আরো 12 বছর আমরা তা করবো কেন? এই জায়গা থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারবো না? আমরা যখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে এইভাবে পুতুল বিরোধী দল বানিয়েছি, আমরা প্রতিবাদ করেছি। যে এরশাদের জাতীয় পার্টি যখন পুতুল বিরোধী দল বানিয়েছে ফ্রিডম পার্টিকে, আমরা প্রতিবাদ করেছি। এই অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষায় 24 গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। সেই জন্যই চেয়েছি সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনি যে বললেন যে আওয়ামী লীগ তো
অত্যাচার করেছে, কাজেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই রায় আপনি জনগণকে দিতেন? জাতীয় পার্টিকে যেভাবে লাল কার্ড দেখে দিয়েছে, আওয়ামী লীগকে দিত, এত ভয় কেন? আপনারা সেনাবাহিনীর নামাতে হয় 6 জেলায়, আপনারা হাজার হাজার পুলিশ, শুধু বোধহয় বিমান বাহিনী আর নৌবাহিনী নামানো হয় নাই। এই শুরুতেই এই অবস্থা, আগামী দিনে কি করবেন? কাজেই আপনি তো এভাবে 4 কোটি 5 কোটি লোককে আপনি জেলে ভরে রাখতে পারবেন না। কাজেই আপনাকে রাজনৈতিক যেই একটা চিন্তা ভাবনাতে আপনাকে রেশনাল হতে হবে, যে জোর করে আপনি দমন করা যায় না, তখন আপনি তাকে আরো মুসলিম বানিয়ে দেবেন। আপনি এই জিনিসটা মাথায় আসে না যে 5 কোটি 6 কোটি যারা আওয়ামী লীগ করুক, কিন্তু তারা 23 জুন হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে তার নিজেদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে মাঠে নামান বা মাঠে একটু সারা সরব হওয়ার একটাকে দায়িত্ব মনে করেন। শুনেন, লেনিনের একটি কথা আছে, নীরবতা নিস্পৃহতা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। নীরবতা কি প্রতিবাদ? হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ। এবং সেটা আমার মনে হয় যে আপনারা অপেক্ষা করুন না কেন। আমি তো আওয়ামী লীগের কেউ না, কিন্তু যখনই মজলুম হবে, এমনকি সেটা যদি জামাত ইসলামী হয়, আমি কিন্তু তখনও জামাতের পক্ষেই কথা বলবো। যে আপনি যদি জামাতকে আপনি জোর করে বলেন যে না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, যেটা করেছিল আওয়ামী লীগ, এবং যেভাবে বিয়ে, এটা অন্যায়। সেই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা সেখানে ক্ষতিগ্রস্ত হয়, এবং আপনাকে সবাইকে কথা বলতে দিতে হবে। এবং আপনার আজকে যে এই নীরবতার ভাষা অনেক বেশি শক্তিশালী। এখন পর্যটন ভিসা, আওয়ামী লীগকে পতন হয়েছে আওয়ামী লীগের, কিন্তু ভারত কেন ভিসা বন্ধ করে দিল? আওয়ামী লীগের তো পতন হয় নাই, রাজনীতিতে একদল আসবে যাবে, এটাই তো। যেহেতু গণতন্ত্র দিচ্ছিল না আওয়ামী লীগ, জনগণ তখন বাধ্য করেছে আওয়ামী লীগকে, ক্ষমতাচ্যুত করেছে, এবং তাকে ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে আসতে হবে। যেমন এখন বিএনপি আছে, তার মানে চিরকাল সে থাকতে পারবে না, তাকে 5 বছর পরে আবার ভোটে দাঁড়াতে হবে। মুফতে জামাত যেটা করেছে, যে ওই যে 3% ভোট 36%-এ নিয়ে গেল সরকারি বন্দোবস্তে, তারা চাচ্ছে এই 77 আসনকে 177-এ করা যায় কিনা। যদি বিরোধী দল যত কম থাকবে, আমাদের 177 হওয়া তত সুবিধা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই 177 যে আপনি বিরোধী প্রধান দলে, আপনার আদর্শ কি, আপনার দর্শন কি, আপনার অর্থনৈতিক চিন্তা কি, আপনার শিক্ষা ব্যবস্থা কি, কিছুই আমরা জানি না। পর্যটন ভিসার যেই ব্যাপারটা, ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত তো আমরা বলতে পারবো না। একটা প্রতিবেশী দেশ হিসেবে নানান রকম টেনশন পারস্পরিক সকল দেশের মধ্যেই থাকে। বাংলাদেশের যে আবির্ভাবটা মুক্তিযুদ্ধের সময়, সেটা কি আসলে সকলের জন্য সহনীয় ছিল? বাংলাদেশ তো ভারতের প্রধানত প্রথম দিনই হয়নি। বঙ্গবন্ধু প্রথম সুযোগেই তাদের সেনাবাহিনী পাঠিয়ে দিলেন এবং ওআইসিতে গিয়ে যুক্ত হলেন। আপনি দেখুন যে মাত্র 3.5 বছরের মধ্যে এই ভদ্রলোক একটি দেশকে সেকুলারিজমের জায়গায় নিয়ে গেলেন, এবং এই সেকুলারিজম শুধুমাত্র বাংলাদেশের সংবিধানেই আছে, ভারতেও নাই। সমাজতন্ত্র ভারতের সংবিধানে ঢুকেছে 76 সালে, আমরা 71 সালে আমাদের যুক্ত হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চিন্তাগুলো বঙ্গবন্ধুর নিজস্ব, যেটা নির্বাচনের আগেও 70 সালে 69 সালেও তিনি সেইগুলো বলেছেন। এবং এই যে এই আলাপগুলো আমরা কেন করতে চাই, কারণ বাংলাদেশের যেই একটা আদর্শ, সেইটা কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। সেইটাকে বারবার বাধাগ্রস্ত করে দেওয়া এবং অন্যদিকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে যাত্রাটা, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পন্ন হয়েছে। এই যে পাকিস্তানপন্থী যাত্রা, সেটাকে ভারতের টেনশন হতে পারে। ভারত সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় এইসব বন্ধ, যেমন আপনি দীপুচন্দ্র দাসের ঘটনাটি দেখুন, সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো ঘটেছে, সরকারের তো সেখানে নিষ্ক্রিয়তা ছিল, এবং সরকার এই ধর্ম নিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে। যে জুলাই সনদ হয়েছে, সেখানে লেখা হানাদার বাহিনী, পাকিস্তান বাহিনী হানাদার বাহিনী হলো কবে? এই টেনশন যদি ভারত বোধ করে, আপনি তাকে দোষ দিতে পারবেন না। কিন্তু গণতান্ত্রিক সরকার আসবার পরপরই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে আমরা অনেক উন্নয়ন দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আটকে দিলেন, উনি বললেন যে প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা, তাকে তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া ওখানে যাবেন কেন? তিনি তো আগে থেকে ইনফরমেশন করা ছিল। ইনফরমেশন যদি থাকে, তাহলে এইটা এখানে বন্দোবস্তে কোনো ঝামেলা। আর সবচেয়ে বড় কথা, আপনি একজন কূটনৈতিক ব্যক্তিত্ব, দেশের একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, আপনি ওটা ছাড়া গিয়েছেন, এখন নিজেই বুঝুন যাবেন কেন। অসংখ্য ধন্যবাদ বেরসাল মামুন রাসেল। আমরা দেখলাম 23 জুন জামায়াত 32 নম্বরে বেশ মিছিল মিটিং করলো ব্যানার নিয়ে। সেখানে দেখলাম জামায়াতের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করলো। আমরা একসময় বিভিন্ন দলের রাজনৈতিক দলের কর্মীরা, নেতাকর্মীরা আমরা সবসময় দেখেছি সাংবাদিকদের উপর হামলা করতে। জামায়াতও এখন অস্থির হয়ে উঠছে, সাংবাদিকদের বক্তব্যগুলো তারা নিতে পারছে না, এরকম বিষয়টা। 6 জন সাংবাদিকের উপর হামলা করেছে বলা হচ্ছে, যদিও
দুঃখ প্রকাশ করেছে, কিন্তু হামলা তো হয়েছে একই সাথে একই দিনে। আবার বিজয়নগরে যে এই 11 দলীয় সমাবেশ, সেখানে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যারা পুরুষ নেতা তারা স্টেজে বসেছে, মঞ্চে বসেছে, নিচে বসানো হয়েছে নারীদেরকে। তো জামায়াত বা 11 দলীয় জোট নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে কিনা? জি, আমি আসছি। আমি এর আগে কয়েকটা বিষয় নিয়ে আসি, এটা সহ আসছি। জি, দেখেন, এই 23শে জুন যে আওয়ামী লীগ নামে নাই, আমার ভাই বলল যে নীরব প্রতিবাদ করেছে। নীরব প্রতিবাদ যদি আপনার প্রতিবাদের ভাষা যদি এটা হয়, তাহলে আপনি লুকোচুরি করে মাস্ক পরে পরে কেন মিছিল করেন? আপনি এই হাই রোডে গিয়ে একটা মাইক্রোবাস ভাড়া করে নিয়ে নেমে 2 মিনিটে মাস্ক পরে পরে জয় বাংলা স্লোগান দিয়ে আপনি আবার মাইক্রোবাসে উঠে আবার চলে যান কেন? আপনি জঙ্গলের ভিতরে গিয়ে রাতের অন্ধকারে মশাল নিয়ে এই কেন করেন? আপনি তো চুপ থাকলে এটা আপনার প্রতিবাদ হয়। আমি এবার 23শে জুন আওয়ামী লীগের যারা, দেখেন, আওয়ামী লীগের পছন্দ করা এটা কোনো অপরাধ না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, অপরাধ না। কিন্তু আওয়ামী লীগ যে অপরাধটা এবার করেছে, এরপরে ওনাদেরকে রেখে তার অভিভাবকরা যেভাবে পালিয়ে গিয়েছে, পরিবার সব পালিয়ে গিয়েছে, একজন পালায় নেই। আপনি দেখেন মন্ত্রী কয়জন ধরা খেয়েছে, সবগুলো চেকবার। আপনি দেখেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সবাইকে আগে নাকি, আমি যেটা শুনলাম খুব কাছের লোক থেকে শুনলাম, তাদেরকে আগে বলা হয়েছে যে তোমরা চলে যাও, সবাই চলে গিয়েছে, সেফ এক্সিট হয়েছে। কিন্তু যারা কর্মী, সাধারণ কর্মী, সাপোর্টার, তাদের কাছে এই তথ্য ছিল না, এই জন্য তারা শেষ পর্যন্ত লড়ে গেছে। পরবর্তীতে এই যে তাদেরকে রেখে অভিভাবকরা যে পালিয়ে গিয়েছে, 23শে জুন আবার বিদেশ থেকে ডাক দিচ্ছে যে তোমরা নামো। এই যে তাদের মধ্যে একটা বোধগম্য হয়েছে যে আমরা শেষ হব না, এই জন্য তারা নামে নাই। এই জন্য আমি তাদেরকে স্যালুট জানাই। আপনি আওয়ামী লীগ করতেই পারেন, কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে তারা আপনাদেরকে ফেলে আবার চলে যাবে, আবার আপনারা বিপদে পড়বেন। এই যে আবার আপনি সব কিছু আপনি হারাবেন, কিন্তু নেতারা ঠিকই আরামে থাকবে। এই জন্য আমি তাদেরকে স্যালুট জানাই। তারপর আরেকটা বিষয় আছে, দেখেন, ভাই বললো যে নেতৃত্ব দেয় নাই। এবারের এই এনসিপি যারা আছে তারা এই সাধারণ সবাই মেনেছে, আমরা তো জানি সবাই নেমেছে রাজপথে, সবাই স্বাধীনতার যুদ্ধের সময় তো সবাই নেমেছে, স্বাধীনতার যুদ্ধের সময় মেনেছে। কিন্তু আমরা কেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে বলি, আবার 7 মার্চের স্বাধীনতার ঘোষণা আর কথা শেখ মুজিবুর রহমানকে বলি? তার মানে তখন কি সবাই নামে নেই? সবাই নেমেছে। কিন্তু ঘোষণাটা আপনার এবারের যেই ছাত্র যে আন্দোলন, জুলাই যে আন্দোলন, সে আন্দোলনে তারা যখন ঘোষণা দিয়েছে যে তোমরা সবাই প্রোফাইলকে লাল করো, সবাই লাল করেছে। তার মানে কি নেতৃত্ব? যখন বলেছে যে 9 দফা থেকে 9 দফা ঘোষণা, সবাই মেনে নিয়েছে 9 দফা, তখন বলছে না 9 দফা না, আমরা 1 দফা চাই, সবাই 1 দফা। এই যে নেতৃত্বটা, এই নেতৃত্বকে আপনি কীভাবে অস্বীকার করবেন? এই নেতৃত্ব যারা ছিল, যে মুখপাত্র তখন ছিল নাহিদ, এখনও তো সেই এনসিপির প্রধান। তাহলে আপনি যখন এটা অস্বীকার করেন, এই যে জামাতের কথা বললেন, জামাতকে কিন্তু 3 আগস্ট কেন নিষিদ্ধ করা হয়েছে? সকল গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে। এবং এই পুলিশের, আমি আপনাকে শুধু কোট অ্যান্ড আনকোট করে জাস্ট হচ্ছে একটু করে দেখাই আপনাকে। পুলিশের পক্ষ থেকে 3 আগস্ট যে সাংবাদিক সম্মেলনটা করা হয়েছে, সেই সাংবাদিক সম্মেলন থেকে পুলিশ কি বলেছে দেখেন, আমি একটু করে আপনাকে করছি। পুলিশের পক্ষ থেকে দেখেন, এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন। আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্র বিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল। এই যে পুলিশের প্রধান সে বলে দিল তখন যে কারা করেছে আন্দোলনটা, কারা এই গ্রুপগুলো, কারণ তাদের তো ইন্টেলিজেন্স আছে, সবাই দেখেছে। এই জন্যই কিন্তু জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে 3 তারিখ। তাহলে আপনি যদি এটাকে অস্বীকার করেন, তাহলে তো আপনি অবদানকে অস্বীকার করবেন। এর কোনো অবদানকে আমরা অস্বীকার করতে চাই না। 71-এ যারা অবদান রাখছে তাদেরকে অস্বীকার করতে চাই না, 24-এ যারা অবদান রেখেছে তাদেরকে আমরা অস্বীকার করতে চাই না। এবার আসি আপনার, এই ছিল কোনটা, যে 23 জুন যেটা 32 নম্বরের সাংবাদিকদের উপর হামলা। এই দেখেন, এই যে 23 জুন যে সাংবাদিকদের উপর হামলা হয়েছে, যে হামলাটা হয়েছে, এই হামলাটা এই যে আপনি বলেন যে দুঃখ প্রকাশ করেছে, মানে আমার কথা হচ্ছে একই দিনে প্রায় 4-5 জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে। জাহাঙ্গীরনগরে হামলা হয়েছে, জয়পুরহাটে হামলা হয়েছে, কিন্তু হাইলাইটস হয়েছে কোনটা? শুধুমাত্র একজন এই কি বলে আপনার 32 নম্বরে যে হামলাটা হয়েছে সেটা হাইলাইটস হয়েছে। আমি আগেই বলেছি আপনাকে, সাংবাদিকের উপর নির্ভর করবে কোন জিনিসটা সামনে আসবে, কোন জিনিসটা সামনে আসবে না। আমি তো মনে করি, আমি প্রথমেই বলেছি, আমি এর আগে টকশোতে বলেছি, এটা ন্যাক্কারজনক, কোনো সুযোগ নেই।
সাংবাদিক, আপনি আগে মজলুম ছিলেন, এখন যদি আপনি জুলুমকারী হয়ে যান তাহলে এটা মানা যাবে না। কিন্তু ব্যাপার হচ্ছে জামাত যে এক্সাম্পল তৈরি করেছে, আপনি যে বললেন দুঃখ প্রকাশ করেছে, না আজকে 4 জনকে বহিষ্কার করা হয়েছে, সেই তথ্যটা কিন্তু আমরা দিচ্ছি না মানুষকে, যে 4 জন বহিষ্কার হয়েছে, এটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে। এই পর্যন্ত সাংবাদিকদের হামলা করার পরে বহিষ্কার হয়েছে, এই যে এক্সাম্পলটা কিন্তু আমরা নাই, কিন্তু তারা সাথে সাথে নিজেরা গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছে, নিজেরা গিয়ে তারা চিকিৎসার ব্যবস্থা করেছে, নিজেরা গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছে, এবং সাথে সাথে তদন্ত কমিটি গঠন করেছে, এবং কি কমিটি গঠন করে আমরা দেখেছি কমিটি গঠন হয়, কমিটি কোনো ফলাফল পাওয়া যায় না। কিন্তু জামাতকে এবার দেখেছি পরের দিনে তারা কমিটির যে ফলাফল সে আলোকে 4 জনকে বহিষ্কার করেছে। এটা এক্সাম্পল ক্রিয়েট পরিষ্কার। কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক নারীদেরকে কোথায় ওই যে 11 দিনের সমাবেশ ছিল 23 জুনে বিজয়নগরে, নারীদেরকে স্টেজের নিচে বসানো, দেখেন ওইটা বেশ ভাইরাল ছিল। ওইটা 2টা ছবি ভাইরাল ছিল, একটা হচ্ছে বিএনপির যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামও তারা সামনে বসেছে, আবার হচ্ছে জামাতের যে 11 দলের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামও সামনে বলেছে। বেসিক্যালি এখানে নারীদেরকে আলটিমেটলি আমি যতটুকু শুনেছি নারীদেরকে এখানে ইনভাইট করা হয় নাই, মানে হচ্ছে জামাতের পক্ষ থেকেও তারা ইনভাইট করে, অন্যান্য দলগুলো শুধুমাত্র মেবি এনসিপি ইনভাইট করেছে। তো এনসিপি যে লেয়ারের নেত্রীরা আসছেন, ওনারা আসার পর ওনাদেরকে সম্মান দিয়ে সামনে চেয়ারদের বসানো হয়েছে, ওনাদেরকে যে সবার সাথে না বসিয়ে যে কয়েকজন আসছেন ওনাদেরকে সম্মান দিয়ে। কারণ হচ্ছে উপরে যারা আছে সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যদি এমন হতো যে এনসিপির কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে, সামান্ত সার্বিন মতো ব্যক্তিরা আসছে, বা হচ্ছে এর মতো ব্যক্তিরা আসছে, তাহলে তাদেরকে নিচে বসিয়েছে, তাহলে আপনি বলতে সেম লেয়ারের বসার কারণে তাকে নিচে বসিয়ে অসম্মান করা হয়েছে। সেখানে তাদেরকে বরং সবার সাথে না বসিয়ে তাদেরকে চেয়ার দিয়েছে, যে আপনারা চেয়ারে বসেন, না মানে আমি আপনাকে বলেছি যেখানে ওখানে যারা সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল। আমি একটু যেতে চাই মাহবাজিজ, আপনাকে একটা প্রশ্নের সাথে সাথে করে ফেলি, সেটা হচ্ছে যে টিআইবি যে আজকে রিপোর্ট 2023 সালের তুলনায় 2025 সালে সেবা খাতে দুর্নীতি হয়েছে বেশি, তো সেই প্রশ্নের উত্তর দেবেন যদি এর সাথে আর কোনো যুক্ত। আচ্ছা, এটা থেকেই শুরু করি যে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি তো আসলে সীমাহীন, এবং সেটা নানানভাবে আসলে বেরিয়ে আসবে, যদিও জামাত এনসিপি সেটা মানবে না, যেহেতু সেটা তাদের সরকার ছিল। 18 মাসের যে দুর্নীতি, সেটা তো রাজনৈতিক যে দুর্নীতি আখড়ে বা বৃত্তে জামাত ঘুরপার খায় সেটারই চিহ্ন আমরা এখানে দেখতে পাই। যেমন ভাই বললেন যে জামাত শিবির যে আন্দোলনে ছিল সেটা আমাদের পুলিশের বক্তব্যে বুঝতে হবে, অর্থাৎ এখন কিন্তু পুলিশের বক্তব্য এবং শেখ হাসিনার বক্তব্যগুলো তাদের খুব দরকার। এইটা কি সেই শুধু 2 আগস্ট আর 3 আগস্ট কি এই পুলিশ এবং শেখ হাসিনা এই কথা বলেছে? পুরো 12 বছর 15 বছর তো তাদের বিরোধিতা করলে এটা বিএনপি জামাতের সংঘর্ষ, আগুন লাগায় বিএনপি জামাত, এদেরকে নির্বাচন করতে দেবে, নতুন কি? কাজেই এই যে তাদের যে বাহানাটা, অর্থাৎ তারা আগুন লাগিয়েছে, তারা নাশকতা করেছে, এটা জামাত করতে পারে, কিন্তু সাধারণ মানুষ এখানে কেউ আগুন লাগাতে যায়নি, কেউ নাশকতা করতে যায়নি। তারা সজোরে আপত্তি জানিয়েছে যে এখানে কোনো রকম একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদ শাসন চলবে না, মানুষ গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন চায়। সেখানে অবশ্যই জামাতের কোনো নেতৃত্বের কোনো উপস্থিতিই সেখানে ছিল না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাংবাদিকদের উপরে হামলা, এটা তো নতুন নয় জামাতের জন্য। আপনার মনে পড়বে 14 ডিসেম্বর 1971 সালের কথা, জামাতের যে শিবিরের যে পূর্বতন ছাত্র সংগঠন ছাত্রসংঘের প্রধান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের নেতৃত্বে ধরে ধরে আমাদের বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকদের ধরে 14 তারিখ নেওয়া হয়েছে, ঠিক 16 ডিসেম্বরের আগে। কাজে সাংবাদিকদের প্রতি তাদের রাগ নতুন নয়, বুদ্ধিজীবীদের প্রতি তাদের রাগ নতুন নয়, এমনকি তাদের যে বিট, জামাতের বিট যারা করে তাদেরকেই তারা ধরে পিটিয়েছে। অর্থাৎ শিক্ষা, অর্থাৎ চিন্তা, অর্থাৎ মুক্ত চিন্তার প্রতি তাদের এই রাগ নতুন কিছু নয়। এবং আপনি নারীর প্রতি যে তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা তো ভালো কথা যে জামাত লিখেও দিতে পারে শিশু প্রতিবন্ধী নারী কোথায় কোথায় বসবে, কারণ নারীরা নাকি ইনভাইটেড নয়, নারীরা কি আলাদা কোনো গোত্র? নির্বাচনের সময় তাদের প্রয়োজন হয়, আন্দোলনের সময় তারা সবার আগে যেতে পারে, কিন্তু যখন তাদের সুসময় আসে তখন নারীদের বসবার জায়গা থাকে। আগে বসিয়েছে, হ্যাঁ আগেই বসাবে, তখন তারা মূল মঞ্চে বসিয়েছে। হ্যাঁ মূল মঞ্চে বসাবে না, তো মূল নেতৃত্বে বসাবে না, প্রধান নেতৃত্বে নেওয়া যাবে না, কারণ সেটা সাংঘর্ষিক। এইটাই হচ্ছে জামাতের যে মুনাফিকি রাজনীতি, সেটারই সবচেয়ে বড় প্রমাণ। আমরা জাতিগতভাবে যেভাবে আমরা জন্মগতভাবে এই দেশের নারী পুরুষে সবার মর্যাদা সমান আমাদের সংবিধানে, এটার জন্য কোন রাজনৈতিক দলের আলাদা দৃষ্টিভঙ্গির প্রয়োজন নাই। বাংলাদেশে যদি না পারে থাকে তাদেরকে পারতে হবে, এবং সেইটার জন্যই তো আমাদের এত কথাবার্তা বলা। আমরা কেন কথা বলি? আমরা কি এখানে আওয়ামী লীগকে সাফাই গাইতে আসছি, না বিএনপিকে সাফাই গাইতে আসছি, না জামায়াতকে সাফাই গাইতে আসছি? আমাদের কাজ হচ্ছে বিশ্লেষণ করা। আমি তো এখানে কোনোভাবেই বলছি না যে ভাই যে বললেন আওয়ামী লীগের লোকেরা নামে নাই কেন ইত্যাদি, এটা তো আমার বলবার কথা না। আমার কথা হচ্ছে নামুক না নামুক, আওয়ামী লীগ চলে যাক, এত
কথার মধ্যে আমাদের 4/3 আওয়ামী লীগ নিয়ে কথা বলতে হয় কেন? কেন 6টি জেলা সেনা মোতায়েন করতে হয়? কেউ যদি নামেই না, আপনাদের কাছে কি খবর থাকে? আপনাদের তো গোয়েন্দা তৎপরতা এমন হয়ে যায় যেখানে আপনারা একেবারে সাজ রব করে দেন। আপনাদের জেলখানা যেখানে বানাচ্ছেন, পুরো বাংলাদেশটাই তো জেলখানা হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ করলে 14 বছরের জেল। কাজে এই পরিস্থিতি যদি হয়, আমি বলতে চাচ্ছি যে কোথাও না কোথাও আমাদের থামতে হবে। অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদেরকে, আমরা যেমন কথা বলছি, উনি আমার কথা শুনছেন, আমি ওনার কথা শুনছি, একটি রাজনৈতিক দলের কথা আর একটি রাজনৈতিক দল কেন শুনবে না? কেন বলবে যে তুমি সমাজের থেকে বাইরে চলে যাও? আপনার ভাই, আপনার বোন অপরাধী হতে পারে, তার জন্য ফৌজদারি আদালত আছে, কিন্তু তাকে পিতার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত করতে পারবেন না। আমরা এই ন্যূনতম মানবিক সম্মান এবং মর্যাদা সকলের জন্য চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রুমর হাসান, আমার কাছে সময় নেই, 1 মিনিট, অনলি 1 মিনিট আমার কাছে সময় নেই, যেহেতু আপনার টান যদিও, কিন্তু 1 মিনিটের বেশি। দেখেন, আমি জাস্ট একটা বিষয় নিয়ে আসি, যে বুদ্ধিজীবী হত্যার বিষয়ে যেভাবে সরাসরি ভাই করলো যে জামাতে এরা হচ্ছে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। দেখেন, বুদ্ধিজীবী যারা ভিকটিম ছিল তাদের ভাষ্যগুলো, আপনি যে মনির চৌধুরী, বুদ্ধিজীবী মনির চৌধুরীর ছেলে, উনি নিজে বলেছেন যে আমার বাবাকে পাকিস্তানিরা এবং কি এরা দোসরা কেউ আমার বাবাকে হত্যা করেনি, স্বয়ং মনির চৌধুরীর ছেলে, কোট অ্যান্ড আনকোট করে। এরপরে আপনার এর বিষয়ে কি বলে শাহিনশা বেগম, শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়নের ছোট বোন শাহিনশা বেগম কি বলেছে দেখেন, শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়নের হত্যার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে সত্য আড়াল করা হয়েছে। বাস্তবতা হলো তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সরকারই এই ঘটনার দায় এড়াতে পারে না।